হ্যালো স্টুডেন্টস, আজকে এএসবি প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে যে চ্যাপ্টারটা আমরা ধরবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুতেই বলছি, যারা এই চ্যানেলটা এখন নতুন তাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক অপশনটা টিপে দাও। আমরা প্রতিদিন এরকম ভাবে নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, সেগুলো তোমাদের পড়া সুবিধা হবে এবং লকডাউনে অবশ্যই বাড়িতে থেকো। আজকে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা দেখো, পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ, এই চ্যাপ্টারটা। তো পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ পড়তে গেলে প্রথমে যেই শুরু হচ্ছে সেটা হচ্ছে দূষক দিয়ে। দূষণ এবং দূষক, দূষণ সম্পর্কে আমরা সবাই জানি এবং দূষক সম্পর্কে আমরা সবাই জানি, যা পরিবেশ দূষণ করার জন্য যেই সমস্ত এজেন্টগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে দূষক। ক্লিয়ার? এই দূষক কত প্রকারের হতে পারে, আমাদের কিন্তু সিলেবাসে দূষকের প্রকার ভেদটা বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম ভিত্তিতে এই দূষককে ভাগ করা হয়েছে। যেমন তার ভঙ্গুরতা, স্থায়িত্বের উপরে ভিত্তি করে একে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জৈব অভঙ্গুর দূষক এবং জৈব ভঙ্গুর দূষক। তো কোনগুলো জৈব অভঙ্গুর দূষক, কোনগুলো না সেই সমস্ত দূষকগুলো জৈব অভঙ্গুর বলবো যারা ধরো ভেঙে যাবে না, পরিবেশে থেকে যাবে। যেমন ডিডিটি বা গ্যামাক্সিন, এই ধরনের দূষকগুলো কিন্তু পরিবেশে এরা ক্ষয়প্রাপ্ত হয় না, এরা ব্যবহার করার পর পরিবেশে রয়েই যায়, তার মানে এগুলো বেশি ক্ষতিকারক। এই ডিডিটির পুরো কথা হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি। অর্থাৎ জৈব অভঙ্গুর দূষক বলতে আমরা সেই দূষকগুলোকেই বলছি যেই দূষকগুলোর স্থায়িত্ব বিঘ্নিত হয়, মানে ওরা ভেঙে যায় না, ওরা থাকবে, সেটা হচ্ছে জৈব অভঙ্গুর দূষক। এর ইংরেজি নাম হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। নেক্সট, বি, জৈব ভঙ্গুর দূষক। নামটাকে ভাঙো, জৈব ভঙ্গুর মানে ভেঙে যায়। যেমন ধরো তোমাদের যে বাড়িতে রান্নাঘরের যে আবর্জনাগুলো, যেমন ফুলকপি পাতা বা শাক এই ধরনের যে অবশিষ্ট অংশগুলো আমরা বাইরে ফেলে দিচ্ছি, এইগুলো কিন্তু পরিবেশের স্থায়িত্ব এদের থাকে না, এটা থাকে না পরিবেশে, এরা ভেঙে যায়, তার পলিউশন মাত্রাটা কম হবে না। তো এই ধরনের দেখো লেখা আছে শাক এবং সবজির খোসা জৈব ভঙ্গুর দূষক। তাহলে এটা হলো এই এ আর বি, এই দুটো মিলে হচ্ছে তার স্থায়িত্বের উপর ভিত্তি করে। ক্লিয়ার? তারপরেরটা হচ্ছে, এটা কিন্তু ওই স্থায়িত্বের উপর ভিত্তি করে নয়, এটা আবার দূষকের অন্য ভাগ, মানে শ্রেণী বিভাগের যে ভিত্তিগুলো আছে সেখানে দেখা হচ্ছে প্রাথমিক দূষক। প্রাথমিক দূষক কোনগুলো? যেই দূষকগুলো প্রাথমিক দূষক হচ্ছে ধরো যে তারা উৎস থেকে বেরোচ্ছে, বেরিয়ে পরিবেশে মিশে যাচ্ছে। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, তাহলে গাড়ি থেকে বেরোচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো বেরিয়ে পরিবেশে মিশে যাচ্ছে, এইগুলোর নাম হচ্ছে কি? প্রাথমিক দূষক। বুঝা গেল? গৌণ দূষক কি? দেখো এখানে একটা জিনিস, যে অনেকগুলো প্রাথমিক দূষক পরিবেশে বেরোলো, তাহলে প্রাথমিক দূষক তার উৎস থেকে পরিবেশে বেরোলো এবং এইরকম এক বা তার বেশি প্রাথমিক দূষক পরস্পর সঙ্গে বিক্রিয়া করে যে প্রোডাক্টটা তৈরি করলো সেই দূষকটার নাম হচ্ছে গৌণ দূষক। বুঝলে কি? তার গৌণ দূষক এবং প্রাথমিক দূষকের মধ্যে পার্থক্য কি? প্রাথমিক দূষক হচ্ছে সরাসরি উৎস থেকে আমাদের বায়ুমণ্ডলে মিশছে, আর গৌণ দূষক হচ্ছে যে প্রাথমিক দূষক অলরেডি বাইরে বেরিয়ে গেছে, এরপরে প্রাথমিক দূষকগুলো পরিবেশে বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে যে দূষকটা তৈরি করছে সেটা হচ্ছে গৌণ দূষক, যার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, যার নাম হচ্ছে পেন। উচ্চ মাধ্যমিকে এর পুরো কথাটা অনেক সময় আসে। দেখো লেখা আছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ক্লিয়ার? এছাড়াও আমি এই লিস্টে লিখিনি, এখনো অনেকগুলো আছে। যেমন হচ্ছে ধরো কঠিন দূষক, লেড একটা কঠিন দূষক। ক্লিয়ার? গ্যাসীয় দূষক, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে গ্যাসীয় দূষক। তরল দূষক, যেমন ধরো কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের পতঙ্গ নাশকগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে তরল দূষক। তো এইটা হলো দূষক সম্পর্কে। আজকে আমাদের মেন আলোচনার যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে বায়ু দূষণ, এয়ার পলিউশন। ক্লিয়ার? তো বায়ু দূষণ কিভাবে হয় এই নিয়ে আজকে আর আমি আলোচনা করবো না, শুধু টাইম নষ্ট করবো না, কারণটা হচ্ছে তোমরা এর কিভাবে হয় এগুলো জানো। ক্লিয়ার? বায়ু দূষণের প্রভাবগুলো আমরা সবটাই জানি, যেমন বায়ু দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন, এইগুলো তো আমরা সবই জানি, কিন্তু আমি আজকে আলোচনা করব যে কি কি রোগ হতে পারে বায়ু দূষণের ফলে, কি কি রোগ হতে পারে। এই যে 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে, প্রথমে দেখো লেখা আছে এমফাইসেমা বা সিওপিডি। এই রোগটা কি? এই সিওপিডি পুরো কথা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। ক্লিয়ার? যারা ধরো দীর্ঘদিন তামাক জাতীয় পদার্থকে সেবন করছে, মানে ধূমপান করছে, ক্লিয়ার, তাদের ক্ষেত্রে এই রোগটা হয় এমফাইসেমা বা সিওপিডি। এছাড়াও বিভিন্ন কর্মীরা বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করে,
যেমন সেইখান থেকে কিছু রোগ হয়, যেমন সিলিকা ফ্যাক্টরিতে যারা কাজ, যেই সমস্ত কারখানাতে সিলিকাকে ইউজ করা হয় বা সিলিকা প্রোডাক্টকে ব্যবহার করা হয়, সেই সমস্ত কারখানাতে যে রোগটা হতে পারে তাদের শ্রমিকদের সিলিকোসিস, অর্থাৎ সিলিকা যদি আমাদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে তাহলে যে রোগ হবে তার নাম হচ্ছে সিলিকোসিস। সিমিলারলি অ্যাসবেস্টস কারখানাতে যারা কাজ করে, অ্যাসবেস্টস আমাদের যদি লাংসে প্রবেশ করে যে রোগটা হবে অ্যাসবেস্টোসিস। ক্লিয়ার? দেখো কয়লা চূর্ণ, ধরো যারা খনিতে কাজ করে, কয়লা খনি, তাদের ক্ষেত্রে যে হয় অ্যানথ্রোপোসিস, অর্থাৎ আমাদের ফুসফুসে কয়লা চূর্ণ যদি ঢুকে তাহলে যে রোগটার নাম সেটা হচ্ছে অ্যানথ্রোপোসিস। সিমিলারলি লৌহ চূর্ণ যদি আমাদের ফুসফুসে ঢোকে তাহলে সেটার নাম সিডারোসিস। ক্লিয়ার? এরপরে দেখো যারা ধরো পোশাক তৈরির কারখানায় কাজ করে, তাহলে তাদেরকে তো তুলো দিয়ে ব্যবহার করতে হয়, এই তুলোর আঁশ বিসিনোসিস। সুতরাং দেখো যাদের লাংসে তুলোর আঁশ প্রবেশ করছে সেই রোগটার নাম হচ্ছে বিসিনোসিস। ক্লিয়ার? এই বিসিনোসিসের অপর নামটা আমাদের কিন্তু আসতে পারে, যার অপর নামটা হচ্ছে ব্রাউন লাং ডিজিজ। গুলিয়ে ফেলবে না কিন্তু, ব্রাউন লাং ডিজিজ। কেন গুলিয়ে ফেলবো না বলছে? কারণ তার পরের রোগটাই হচ্ছে ব্ল্যাক লাং ডিজিজ। এই ব্ল্যাক লাং ডিজিজ হচ্ছে ফুসফুসে যদি কার্বন কণা প্রবেশ করে, তাহলে এই যে লিস্টটা, এটা হচ্ছে বায়ু দূষণের প্রভাবে আমাদের কি কি রোগ হতে পারে এবং যেগুলো উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে এবং পরীক্ষায় আসে, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। ক্লিয়ার? তাহলে দেখো এই টোটালটা থেকে এবারে আমাদেরকে একটা জানতে হবে যে বায়ু দূষণকে কিভাবে নিয়ন্ত্রণ করব। তো বায়ু দূষণ 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 এই সম্পর্কে আমরা অনেক জানছি, কিন্তু নিয়ন্ত্রণটা তো জানতে হবে। তো বায়ু দূষণের নিয়ন্ত্রণ অনেক রকম ভাবে হতে পারে, যেমন ধরো বন সৃজন হতে পারে, তুমি প্রচুর গাছ লাগালে সেটা একটা বায়ু দূষণের নিয়ন্ত্রণ। তুমি বিভিন্ন ধরনের কলকারখানার যে ইমিশন গুলো আছে, যে ধোঁয়াগুলো বাইরে বেরোচ্ছে, সেগুলোকে যদি তুমি কন্ট্রোল করতে পারো সেখানেও বায়ু দূষণ। তো এই সম্পর্কে তো বইতে অনেক আছে, আমি আজকে সেই দিকে আসছে না। আমি বলবো যে কিছু যন্ত্রকে ব্যবহার করা যায় যেই যন্ত্রগুলো বায়ু দূষণকে নিয়ন্ত্রণে প্রভূত কাজ করে। সেই যন্ত্রগুলোর নাম কি? দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র। ক্লিয়ার? প্রথমেই আমি আগে বলি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এটা একটা যন্ত্র, সাইক্লোন সেপারেটর এটা একটা, স্ক্রাবার এটা একটা, ক্যাটালাইটিক কনভার্টার। মোটামুটি এই চারটে যদি আমরা পড়ি তাহলে আমাদের উচ্চ মাধ্যমিকে জন্য বায়ু এই কোশ্চেন, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন আছে, বলি যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে দুটি যন্ত্রের নাম লেখো, কিভাবে কাজ করে। ক্লিয়ার? প্রথমে দেখো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি রকম বলছে, দূষক গ্যাসটাকে, ক্লিয়ার, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ধরো এটা হচ্ছে, আমি সাপোজ একটা ছবি আঁকছি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ঠিক আছে। দূষক গ্যাসটাকে এর মধ্যে প্রবেশ করিয়ে দাও তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এর মধ্যে কিন্তু তড়িৎ ক্ষেত্র আছে। এর ফলে বায়ু দূষকের যে কণাগুলো আছে সেই কণাগুলো চার্জ যুক্ত হয়ে থিতিয়ে পড়বে। এই পদ্ধতিতে কাজ করে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তাহলে এটা সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। কি বললাম আবার একবার বলি, বায়ু দূষকযুক্ত গ্যাসটাকে এর মধ্যে প্রবেশ করে দেওয়া তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এর ফলে যে দূষক কণাগুলো সেগুলো তড়িৎ ক্ষেত্রে চার্জ যুক্ত হয়ে যাবে, হয়ে থিতিয়ে পড়বে, নিয়ে আমার বিশুদ্ধ বায়ুটা বাইরে বার করতে পারবো। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তারপর একটা দেখো সাইক্লোন সেপারেটর। ক্লিয়ার? নামটা থেকে আমি বুঝতেই পারছি এটা আমি কি বলবো বলতো, যে দূষকযুক্ত গ্যাসটাকে বায়ুটাকে প্রবেশ করে দাও এবং উচ্চ গতিতে ঘোরাও, এর ঘূর্ণন গতি প্রচন্ড বেশি, ঘোরাও। এই ঘোরানোর ফলে ওই কণাগুলো নিচে থিতিয়ে পড়বে। এইভাবে আমরা বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে পারবো। ক্লিয়ার? তারপরে 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে স্ক্রাবার। ক্লিয়ার? স্ক্রাবার। এই স্ক্রাবারটা কি? এখানে কলিচুন ব্যবহার করা হয়। কলিচুন কিরকম ভাবে দেখো, বলছে দূষক যুক্ত গ্যাসটাকে প্রবেশ করিয়ে দাও, ওখানে কলিচুন আছে। তাহলে কলিচুন কি করবে? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলোকে ও শুষে নেবে। তাহলে যদি ওই গ্যাসটা থেকে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড শুষে নেয়, তাহলে স্বভাবতই বিশুদ্ধ বায়ুটা বাইরে বেরোবে। তাহলে এই পদ্ধতি কাজ করছে স্ক্রাবার। পরের পয়েন্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ক্যাটালাইটিক কনভার্টার, যেটা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয়। তো দেখো গাড়ির ইঞ্জিনে তো ব্যবহার করছি, তো ওটার কাজটা কি? গাড়ির ইঞ্জিনে ব্যবহার করার জন্য কাজটা কি? ও হচ্ছে যে এটা গাড়ির ইঞ্জিনের, মানে যেখান থেকে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়ার ওখানে এটা ইউজ করা হয়। ক্যাটালাইটিক কনভার্টার হচ্ছে ওই গাড়ির কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন গুলোকে, যেগুলো বেরোচ্ছে সেই হাইড্রোকার্বন গুলোকে ওরা কনভার্ট করে দেয় কার্বন ডাই অক্সাইড এবং জল। তাহলে কি করছে? কার্বন মনোক্সাইডটাকে
আমাদের পরিবেশে বেরোতে বাধা দিচ্ছে, কার্বন এবং সেটাকে কার্বন ডাই অক্সাইড কনভার্ট করছে। কার্বন ডাই অক্সাইড কিন্তু কম ক্ষতিকারক, কার্বন মনোক্সাইড বেশি ক্ষতিকারক, কারণ কার্বন মনোক্সাইড হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে এর খুব দ্রুত বিক্রিয়া করে। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন তো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে। হিমোগ্লোবিনের যদি কার্বন মনোক্সাইড থাকে, এই অক্সিজেন আর এখানে আসবে না, তার জায়গায় কার্বন মনোক্সাইড চলে আসবে, ফলে হিমোগ্লোবিনের অ্যাক্টিভ সাইডটা আর কার্বন ডাই অক্সাইড না, কার্বন মনোক্সাইড দ্বারাই ফিল আপ হয়ে যাবে, তাহলে এর বেশি ক্ষতিকারক। তার জন্য এ কি করছে? কনভার্ট করেছে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে ব্যবহার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা কাজ। এই হচ্ছে টোটাল বায়ু দূষণ নিয়ন্ত্রণের যন্ত্রগুলো। এরপরে একটা জিনিস আসে, যেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কি এটা আমরা অনেক ছোট থেকে পড়ছি। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? না, বিভিন্ন ধরনের যে অ্যাসিডগুলো যখন জলের মাধ্যমে মানে ভূপৃষ্ঠে যে বৃষ্টি হয়, সেখানে নেমে এসে ভূপৃষ্ঠে অ্যাসিডগুলো পতিত হয়, তখন অ্যাসিড বৃষ্টি হয়। এর বিক্রিয়া দেখো, SO2H2O এরা মিশে যে একটা অ্যাসিড তৈরি করছে, মানে বায়ুমণ্ডলে দূষণের ফলে SO2 বেরোচ্ছে। এবার বৃষ্টিটা যখন পড়ছে, সেখানে সেই দূষক SO2টা H2 এর সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করছে। তাহলে এটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে অ্যাসিড বৃষ্টির সাথে অ্যাসিড। ক্লিয়ার? আবার দেখো আর একটা উদাহরণ দিয়ে আছে 2NO2 তার সাথে H2O। এটা কিন্তু দূষক, 2NO2 দূষক, NO2 টা দূষক। এই বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করছে করে নাইট্রাস অ্যাসিড তৈরি করছে, নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এগুলো বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কুফলটা কি? না, স্টোন ক্যান্সার, আগে দ্বিতীয়টা বলছি। স্টোন ক্যান্সার মানে দেখবে যে তাজমহল ক্ষয়প্রাপ্ত হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য। ক্লিয়ার? এরকম অনেকগুলো আছে। মেন ইম্পর্টেন্ট এটা হয়তো আমাদের একটু অজানা, যেটা হচ্ছে লেক কিলার। লেক কিলার কি? দেখো প্রথমেই বলি, অ্যাসিড বৃষ্টির ফলে জলের পিএইচটা কমে যাচ্ছে। তাহলে পিএইচ কমে গেলে, ধরো আমেরিকার ক্ষেত্রে এটা হয়েছিল যে একটা লেকে, জলাশয়ে এই পিএইচ কম হারযুক্ত অ্যাসিডযুক্ত জল ওখানে জমা হচ্ছে, হওয়ার পরে ওই জায়গার সমস্ত মাছটা সব মারা গিয়েছিল। ক্লিয়ার? সেই ঘটনাটাকে বলা হচ্ছে লেক কিলার। কি করতে হবে? আমরা যদি বনসৃজনগুলি কমে যাবে, এই ধরনের জিনিসগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, যে বনসৃজন করা, আমরা যদি নিয়ন্ত্রণে এগুলো ব্যবহার করি, প্রচুর বনসৃজন, জ্বালাই দহন কমিয়ে বিকল্প শক্তির ব্যবহার অর্থাৎ সৌরশক্তির ব্যবহার করলাম, তাহলে অ্যাসিড বৃষ্টির হাত থেকে বেঁচে যাব। একটা জিনিস আর একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ধোঁয়াশা। এই ধোঁয়াশা সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি। ক্লিয়ার? তো ধোঁয়াশাটা কি? আমি শব্দটা লিখি, ধোঁয়াশা। ধোঁয়াশা মানে হচ্ছে এক প্রকার, শব্দটা যদি ভাঙি, ধোঁয়া প্লাস কুয়াশা, এখান থেকে ধোঁয়াশা। এই ধোঁয়াশা আবার দু রকমের হয়। ক্লিয়ার? তাহলে ধোঁয়াশাকে যদি দুটো ভাগে ভাগ করছি আমি, একদিকে ভাগটা লিখছি সালফিউরাস ধোঁয়াশা, একটার নাম হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশা দুটো ভাগ, এক নম্বর হচ্ছে সালফিউরাস এবং 2 নম্বর হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা। আলোক রাসায়নিক ধোঁয়াশা, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। সালফিউরাস ধোঁয়াশা কোনটা? না, ধরো আমাদের যে ভূপৃষ্ঠে যে বাতাসটা আছে, ক্লিয়ার, ওই বাতাসের সাথে বিভিন্ন ধরনের, এই বাতাসে জল আছে, তাহলে জলকণাগুলো আছে। তাহলে বাতাসের বিভিন্ন কঠিন বস্তুগুলোর মধ্যে যদি জল প্লাস SO2 প্লাস H2S এগুলো একসাথে মেশে তখন যে ধোঁয়াশাটার সৃষ্টি করে, সেই ধোঁয়াশাটার নাম হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা। ক্লিয়ার? এটা প্রথম লন্ডনে হয়েছিল, তাই এটার নাম লন্ডন ধোঁয়াশা। ক্লিয়ার? এরপরে আসি আলোক রাসায়নিক ধোঁয়াশা। তাহলে বায়ুমণ্ডলে যে গ্যাসটা রয়েছে, সেই গ্যাসের মধ্যে NO2 রয়েছে এবং বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনগুলো রয়েছে। তাহলে NO2 এবং বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনগুলো রয়েছে। ওই NO2 গ্যাসটা যখন বিয়োজিত হয়, কিভাবে? সূর্যালোকের উপস্থিতিতে বিয়োজিত হয়। তাহলে বিক্রিয়াটা হচ্ছে NO2 বিয়োজিত হয়ে NO তৈরি করে প্লাস O তৈরি করে, অক্সিজেন পরমাণু। ক্লিয়ার? এই অক্সিজেন পরমাণুটি আবার আমাদের যে অক্সিজেন আছে বায়ুমণ্ডলে, তার সাথে বিক্রিয়া করে। তাহলে অক্সিজেন পরমাণু প্লাস অক্সিজেন নিয়ে তৈরি করলো ওজোন। এই ওজোন তৈরি করে। বুঝা গেছে? এই ওজোন আবার এই NOর সাথে বিক্রিয়া করে। কিরকম ভাবে? দেখো, NO প্লাস O3 থেকে হচ্ছে NO2 প্লাস O2। এইটা এক প্রকার ধোঁয়াশা। এই ধরনের ধোঁয়াশার নাম হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা, যেটা লস অ্যাঞ্জেলেসে হয়েছিল। ক্লিয়ার? তাহলে এটা লস অ্যাঞ্জেলেসের ধোঁয়াশা নামে পরিচিত। কখনো কখনো আমি একটা শব্দ বলেছিলাম আগেই, যে পেয়েছি প্যান। প্যান কিভাবে তৈরি হয়? না, আলোক রাসায়নিক ধোঁয়াশার ফলে প্যান তৈরি হয়।
যখন এই NO2টা বিয়োজিত হচ্ছে, NO2 বিয়োজিত হয়ে NO প্লাস অক্সিজেন তৈরি করছে, এরপরে এই যে গ্যাসের মিশ্রণটা সেখানে তো হাইড্রোকার্বন রয়েছে, ওই হাইড্রোকার্বনের সাথে এই অক্সিজেন মূলকটা যুক্ত হয়ে একটা খুব অ্যাক্টিভ সাবস্টেন্স তৈরি করে, যেটা পরবর্তী বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে কি পেন। বুঝে গেছে? তাহলে এই হলো টোটাল বায়ু দূষণ। যদি এই ক্লাস থেকে কারো কোনো সমস্যা থেকে জানতে, সেটা আমাকে কমেন্টে জানাও, আমি সেই সম্পর্কে জানাবো। এবং তোমাদের একটা টাস্ক রইলো, চেক ইওর কনসেপ্ট। আজকের ক্লাস থেকে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর করো, করে আমাকে জানাও কমেন্টসে। কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। প্যান কি, এর ক্ষতিকারক প্রভাব। 2 নম্বর কোশ্চেন, অ্যাসিড রেনের কারণগুলি কি কি। 3 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণে কোন যন্ত্রে কলিচুন ব্যবহৃত হয়। 4 নম্বর, ধোঁয়াশা কি। ক্লিয়ার? এগুলো জানাও এবং রেগুলার এই চ্যানেলটাকে ফলো করো। পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে জল দূষণ সম্পর্কে আলোচনা করা হবে। ক্লিয়ার?